নমস্কার, বাংলা স্ফিয়ারের রাত্রি 9টার ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গতকাল থেকে আমি যে সিরিজটা চালু করেছি, আজকে তারই দুটো এপিসোড পরপর করব। আপনাদের ভালো লাগলে জানাবেন, না লাগলে সেটা জানাবেন, আমি তাহলে এটা বন্ধ করে দেবো। সিরিজটার নাম আমি দিয়েছি দুই ফুলের লড়াই। আজকে আমি গত কয়েকদিন ধরেই বিজেপির প্রচারের ভঙ্গি, বিষয়বস্তু, নেতা নির্বাচন, একটা ঐক্যবদ্ধ দলের চেহারা, এইসব দেখে আমার মনে হয়েছিল যে 21-এর ভোটের পরাজয় থেকে যে শিক্ষাগুলো নেওয়া খুব প্রয়োজনীয় বলে আমাদের মনে হয়েছে, আশ্চর্যজনকভাবে বিজেপি এবার সেটা কিন্তু অক্ষরে অক্ষরে প্রায় পালন করছে। দু একটা ইস্যুতে এখনও করে উঠতে পারেনি, সেটা নিয়ে আমি পরে আসছি। প্রথম কথা হলো, 2021-এ বিজেপি যেভাবে তেড়েফুঁড়ে নেমেছিল, 2026-এর তুলনাও কিন্তু সেটা অনেক বেশি সাউন্ড অ্যান্ড ফিউরি যাকে বলে তাতে ভর্তি ছিল। এবং আপ কি বার 200 পার, এই যে অমিত শাহর স্লোগান, এটাও ওই ঢক্কা নিনাদের সঙ্গে বেশ সামঞ্জস্যপূর্ণ ছিল। কিন্তু ফল যখন বেরোলো, দেখা গেল 200 তো দূরস্থান, বিজেপি 3 ডিজিটেও পৌঁছতে পারল না। এটাই যে বিজেপি পারবে না, সেটা কিন্তু একমাত্র প্রশান্ত কিশোর প্রেডিক্ট করেছিলেন। তখন প্রশান্ত কিশোরই ছিলেন মমতার সব মুশকিলের আসান, এবং তিনি যেভাবে ঘুঁটি সাজিয়েছিলেন, বিজেপি তার সঙ্গে পাল্লা দিয়ে উঠতেই পারেনি। তাহলে 77টা আসন পেয়েছিল আর তৃণমূল জিতেছিল 213টা আসনে। কেন, কী কী কারণে এটা ঘটেছিল? প্রথম কারণ হচ্ছে, প্রার্থী বাছাই ছিল অত্যন্ত ত্রুটিপূর্ণ। যে আসছে তাকেই দলের প্রার্থী করে দিচ্ছে, যে যত টাকা হাঁকছে তাকে তত টাকাই দেওয়া হচ্ছে। আমি অন্তত এই টালিগঞ্জের 2-4 জন অভিনেত্রীর খবর রাখি, যারা কোটি কোটি টাকা নিয়ে ভোটে নেমেছিলেন হারার জন্য। আবার কারুর ক্ষেত্রে বকেয়া কিছু টাকা এখনও তারা পাননি বলে এখনও খুব ক্ষুব্ধ হয়ে আছেন। আর সেকেন্ড ইস্যু চিহ্নিত করা হয়েছিল একেবারে ভুলভাবে, অর্থাৎ বাংলার মন বুঝতে, মোদ্দা কথায় বিজেপি সেবার ব্যর্থ হয়েছিল। আর বাংলার যে একটা নিজস্ব সাংস্কৃতিক প্রেক্ষাপট আছে, সেটাকে সম্পূর্ণ ইগনোর করে কোনো দলের পক্ষে বঙ্গবিজয় সম্ভব নয়, এই চেতনাটাই তৎকালীন প্রভারী যাকে বলে বিজেপির ভাষায় কৈলাস বিজয়বর্গীয় এবং তার সাঙাতরা বুঝেই উঠতে পারেননি। সুতরাং এছাড়া প্রচারটাও চালানো হয়েছিল অ্যাজ ইফ পশ্চিমবঙ্গ বাঙালিদের রাজ্য নয়, এটা বিহার কিংবা উত্তরপ্রদেশ অথবা হিমাচল বা মধ্যপ্রদেশেরই একটা এক্সটেনশন। অর্থাৎ হিন্দি ভাষা সম্পর্কে অনেকটা দক্ষিণের তামিলদের মতো বাঙালিরও যে একটা স্বভাব রেজিস্ট্যান্স আছে, সেটা তারা বুঝতেই পারেনি। ফলে যত পারা যায় বাইরের নেতাদের এনে তাদের আধিপত্য, যেটাকে সবচাইতে এফেক্টিভলি ব্যবহার করেছিল তৃণমূল, এদেরকে বহিরাগত তকমা লাগিয়ে দিয়ে। এবারও যে তারা সেই চেষ্টা করছে না তা নয়, কিন্তু সেই চেষ্টা ততটা ফলপ্রসূ হচ্ছে বলে আমার এখনও পর্যন্ত মনে হয়নি। শিক্ষার প্রশ্নে আমি পরে আসছি, আগে বলি 2021-এর ভুলগুলো কী কী ছিল। এখন যদি আপনাদের স্মরণে থাকে, 5 বছর আগে বিজেপি যে স্টার ক্যাম্পেইনারদের তালিকা দিয়েছিল, তাতে হিন্দিভাষী রাজ্য থেকে বক্তারের একদম প্রাবল্য ছিল চোখে পড়ার মতো। একটা চার্টার্ড প্লেন এবং 3টে হেলিকপ্টার প্রতিদিন সকালে
কলকাতায় দাঁড়িয়ে থাকতো, কলকাতা বিমানবন্দরে। বাইরে থেকে নেতারা আসতেন আর এক একটা হেলিকপ্টারে চড়ে তারা যে যার কর্মসূচি যা দেওয়া হতো পার্টির তরফে সেখানে যেতেন, আবার রাতে ফিরে আসতেন। এই প্রচারকরা তাদের সম্পূর্ণ প্রচারে একটি বাংলা শব্দও উচ্চারণ করতে পারতেন না। আপাদমস্তক তাদের বক্তৃতার ভাষা ছিল হিন্দি। দ্বিতীয় যে কাজটা সর্বনেশে হয়ে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে তৃণমূল ত্যাগী নেতাদের মাথায় করে দলে আনা এবং তাদেরকে একের পর এক টিকিট দিয়ে যাওয়া। ফলে দলের অন্দরেই একটা তীব্র সংঘাত আমরা তখনই লক্ষ্য করেছিলাম। যদিও বিজেপি সেই অর্থে টিএমসি বা কংগ্রেসের মতো নয় বলে এই ভিতরকার যে ক্ষোভের চোরা স্রোত সেটা বাইরে আসেনি, ফল বেরোলে সেটা আমরা টের পেলাম। সেটা কি, যে বিজেপিতে যোগদান করছে তৃণমূল থেকে কোনোদিন এক ঝাঁক নেতা নেত্রী, তারা সিকি পয়সা, 10 পয়সা, 5 পয়সার নেতা নেত্রীও হতে পারে, সিপিএম থেকেও আসছে। এর ফলে কি হলো, বিজেপির অন্দরে পুরনো বিজেপি আর নতুন বিজেপির মধ্যে একটা ক্লাসিক্যাল সংঘাতের ক্ষেত্র প্রস্তুত হয়েছিল এবং নেতৃত্ব এই সংঘাত যে ভিতরে ভিতরে হচ্ছে সেটা বুঝতেও পারেনি। আর যদি বা একটু আধটু বুঝে থাকে তাহলে তা প্রতিকার করার জন্য কার্যত কোনো ব্যবস্থাই নেয়নি। এরপরে আসছি প্রধানমন্ত্রীর সেই বিখ্যাত ডাক, দিদি ও দিদি বলে। এইটাকে টিএমসি একজন বাংলার নারীকে প্রকাশ্যে প্রধানমন্ত্রী অপমান করছেন এইভাবে সম্বোধন করে এ কথা বলার সুযোগ পেয়ে গিয়েছিল। এবং এতে এই যে দিদি ও দিদি কথাটা বলার মধ্যে এমন যে কিছু মহাভারত অশুদ্ধ হয়ে গিয়েছিল তা নয়, কিন্তু তৃণমূলের পক্ষ থেকে প্রশান্ত কিশোরের এই কুশলী চোখে এটা একটা ব্রহ্মাস্ত্র হিসেবে তিনি ব্যবহার করেছিলেন এবং পশ্চিমবাংলার মানুষকে বুঝিয়েছিলেন যে এটা ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়। এই স্লোগানটাও কিন্তু সে সময় বাংলায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। এখন মমতা বন্দ্যোপাধ্যায় 5 বছর আগে যা ছিলেন আজকে তো তিনি তা নেই। তখন তার সঙ্গে তখনও বাংলার একটা বড় অংশের মানুষ, বিশেষ করে মেয়েদের একটা গভীর আবেগের সম্পর্ক অটুট ছিল। প্রধানমন্ত্রীর এই দিদি ও দিদি ডাক সেই আবেগকে কোথাও একটা নাড়া দেয়। এছাড়া একদিকে যখন তৃণমূল কংগ্রেস ফ্রিবিজের উপরে গোটা প্রচার চালাচ্ছে, তখন প্রধানমন্ত্রী এসে এগুলোকে রেউড়ি কালচার বলে উড়িয়ে দিয়েছিলেন। তখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সবে চালু হয়েছে, বিজেপি এই প্রকল্পের তীব্র সমালোচনা করে, বলে এটা নিখরচায় বা কোনো রকম শ্রম ছাড়া টাকা ঢালা, যেটা ভিক্ষা ছাড়া আর কিছু নয়। এই বাংলা থেকে প্রধানমন্ত্রী এই যে রেউড়ি সংস্কৃতি নিয়ে কামান দাগলেন, পরে সেটাকেই তিনি একেবারে দেশীয় স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং বলেছিলেন যে দেশের চাইতে দেশের অর্থনীতির পক্ষে এর চেয়ে বিপজ্জনক বা আত্মঘাতী কোনো নীতি হতেই পারে না। আর প্রচারে যেসব স্লোগান বিজেপি সেই সময় তুলেছিল তাতে না ছিল কোনো পারম্পর্য, না ছিল কোনো শৃঙ্খলা। কোনো রকম স্লোগানকে মনে হয়নি শুনে যে এটা বাঙালি মনকে নাড়িয়ে দিতে পারে। প্রথমে তারা শুরু করলো আর নয় অন্যায়, এটা কোনো একটা স্লোগান হলো।
তারপর এলো পরিবর্তন, তারপর এলো সোনার বাংলা, আর শেষের দিকে মরিয়া হয়ে গিয়ে বিজেপি নেতাদেরও আমি বলতে শুনছিলাম যে খেলা হবে স্লোগানটা তারাও তাদের মতো করে তৃণমূলের উদ্দেশ্যে বলতে শুরু করলেন, এবার আমরাও খেলা হবে দেখিয়ে দেব। এর ফলে বিজেপি দলটাকেই মনে হচ্ছিল যে একটা র্যাগট্যাগ আর্মি, যাদের নিজস্ব না আছে কোনো নীতি, না আছে একটা প্রচারের কৌশল, না আছে কিভাবে বাংলার মন জয় করা যায় সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা। আর তারপরে যেটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হিসেবে কাজ করেছিল 21-এ, সেটা হচ্ছে 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের পর এ রাজ্যে বিজেপি কর্মীদের যে ধরনের নৃশংস তাণ্ডবের মুখে পড়তে হয়েছিল এবং কয়েক ডজন বিজেপি নেতা বা কর্মীর মৃত্যু হয়েছিল, সে সময় দলের কেন্দ্রীয় নেতৃত্ব আশ্চর্য রকমভাবে নিষ্ক্রিয় ছিলেন। ফলে বিজেপির র্যাঙ্ক অ্যান্ড ফাইলের কথা মনে হওয়া স্বাভাবিক ছিল যে আমরা উলুখাগড়াদের প্রাণ যাবে, রাজা রানীর লড়াই হবে, আর আমাদের দিকে কেউ ফিরেও তাকাবে না, তাহলে আমরা এই দলটার জন্য জান কুরবান করব কেন? এবার সেই জন্যেই দেখবেন অমিত শাহ বিবিধ জনসভায় বলছেন যে এই 300 জন যে বিজেপি কর্মীকে খুন করা হয়েছে তাদের প্রত্যেকের হিসেব ক্ষমতায় এসে বিজেপি নাকি নেবে। নেবে কি নেবে না, নিতে পারবে কি পারবে না সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু 2018-র ক্ষত নিরাময়ের একটা সচেতন প্রচেষ্টা এবার অমিত শাহর কণ্ঠে আমরা শুনতে পাচ্ছি। এবার কি কি সংশোধন আমার অন্তত চোখে পড়ছে, প্রথম হচ্ছে একবারও প্রধানমন্ত্রী দিদি ও দিদি বলে কাউকে সম্বোধন করছেন না। অর্থাৎ অমিত শাহ অথবা নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করে থাকেন, এই অভিযোগটা এবার সম্পূর্ণ ভোঁতা হয়ে গেছে এবং এটা আমার দেখে শুনে মনে হচ্ছে এটা একটা সচেতন সিদ্ধান্ত, যেটা বিজেপি দল হিসেবে ইজ এ ভেরি কুইক লার্নার। তারা তাদের বিপর্যয় যেখানে হয় তারপরে তারা ড্রয়িং রুমে বসে একেবারে একটা নির্মম তার অডিট করে, হোয়ার উই ওয়েন্ট রং অ্যান্ড হোয়াট নিডস টু বি ডান টু কারেক্ট ইট। এটাই হচ্ছে একটা ডাইনামিক রাজনৈতিক দলের চরিত্র হওয়া উচিত। একদা এটা কংগ্রেসের ছিল, এখন কংগ্রেস সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। এখন তার ফলে কি হয়েছিল, 2021-এর ভোটটা বিজেপি ভুল কৌশল নিয়ে দিদি বনাম মোদির প্রতিদ্বন্দ্বিতায় রূপান্তরিত করার চেষ্টা করেছিল এবং এবার দেখবেন সেই চেষ্টা থেকে সচেতনভাবে বিজেপি কিন্তু সরে এসেছে। এমনকি তারা এই কথাটুকুর বাইরে কিছু বলছেন না যে মমতা দিকে ভোট করার অর্থ হবে তার ভাইপোকে রাজা করা। মমতা দিদি কিন্তু আর রানী হবেন না। এটা একটা এমন অভিযোগ যে অভিযোগের একটা প্রতিধ্বনি তৃণমূলের কট্টর সমর্থকদেরও একটা বড় অংশের মধ্যে অনুরণিত হতে বাধ্য। এরপরে আর রেওড়ি কালচার কি বলবেন, রেওড়ি তো এখন কালকে যে সংকল্পপত্র বিজেপি পেশ করলো তার ছত্রে ছত্রে রেওড়ি। সুতরাং যে দেবতা যে ফুলে তুষ্ট হয়, কেননা অমিত শাহর একটা ফেভারিট লব্জ হলো সাম দাম দণ্ডভেদ। তারা বুঝেছেন যে এই গুচ্ছের তথাকথিত জনকল্যাণমূলক প্রকল্প
সামনে রেখে গরিব মানুষের ভোট একচেটিয়া নিয়ে গেছেন তৃণমূল, আর বিজেপি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। অতএব এবার ওই ফাঁদে আমরা পা দেব না। পা দিতে গিয়ে যদি প্রধানমন্ত্রীর 5 বছরের আগে বলা উক্তিগুলোকে মিথ্যা করতে হয়, আমরা তাই করব। কেননা বিজেপির কাছে আশ্চর্যজনকভাবে এম জাস্টিফাইজ দ্য মিনস। তাদের উদ্দেশ্য এবার যেন তেন প্রকারেণ বাংলা দখল করা। অতএব 21-এর ভুল তো করবই না, এছাড়াও আরও কী কী করব সেটা নিয়ে আমি ভবিষ্যতের কোনো এপিসোডে আপনাদের সঙ্গে কথা বলবো। এই যে ধরুন দুটো কালকে বলেছিলাম ইস্যু, এই দুটো ইস্যু যদি বাংলার ঘরে ঘরে বিজেপি পৌঁছে দিতে পারে, এক মহিলাদের 3000 টাকা আর বেকারদের 3000 টাকা, তার মানে একটা বাড়িতে ধরুন একজন মহিলাও আছে, একজন বেকারও আছে, তারা বাড়িতে বসে 6000টি টাকা পাবে। এই দুটো প্রকল্প ঠিকভাবে প্রচার করতে পারলে একেবারে জোকের মুখে নুন পড়লে যেরকম অবস্থা হয়, তৃণমূল কংগ্রেসের ঠিক সেই রকম অবস্থা হবে। এই প্রসঙ্গে একটু সরে গিয়ে বলি, আজকে বাঁকুড়ার একটি ছেলের সঙ্গে আমার খুব অন্তরঙ্গ আলাপ আছে। সে নিজেই আমাকে ফোন করেছিল। সে বলল, দাদা, এই যে মেয়েদের 3000 আর বেকারদের 3000 এখানে দারুণ খাচ্ছে। আমি বললাম, তার মানে? বলছে, আমাদের চতুর্পার্শ্বে যারা লক্ষ্মীর ভাণ্ডার টান্ডার পায় তারা বলছে এর চেয়ে ভালো কথা তো আর কিছু হতে পারে না। পদ্মকে আনলে 3000 পাবো, আনতে না পারলে 1500 তো রইলই। গরিব মানুষকে বুদ্ধিহীন মনে করার কোনো কারণ নেই। এবং যেহেতু এখন একটা কম্পিটিটিভ রেউড়ি, কে কত বেশি দিতে পারে তার খেলা শুরু হয়ে গেছে, এবং সাম্প্রতিককালে ভারতবর্ষের প্রায় প্রত্যেকটা নির্বাচনে আসলে জয় হয়েছে রেউড়ির। অতএব বাংলায় দিদিমণি ওই যে 1200কে 1500 আর 1500কে 17 করেছেন, আর বেকারদের ভাতা দেব বলে পুরো 1 মাস লাইনে দাঁড় করিয়ে রেখে অর্ধেকের বেশি লোকের অ্যাকাউন্টে 1 পয়সাও পাঠাতে পারেননি। তার পাশাপাশি যদি এই দুটো প্রকল্পকে রাখেন, তাহলে ওই চেস খেলায় যেমন কিস্তি মাত হয়, বিজেপি সেই কিস্তি মাত করে ফেলতে পারে। কিন্তু তবে আমি জানি না এটা বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য যে সংগঠন, যে জনসংযোগ, যে ধরনের অ্যাকচুয়ালি মানে একটা মেকানিজম থাকা প্রয়োজন, সেটা বিজেপির আছে কিনা। বিজেপির যে প্রচুর টাকা আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি এক খবর নিয়ে দেখলাম 2 কোটি লিফলেট বাংলা ভাষায় তারা তৈরি করেছে, যেটা তাদের নিজেদের সংগঠনের লোকের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দেওয়াটাই তাদের লক্ষ্য। অতএব গতবার ঘাসফুলের গায়ে মূর্ছা যাওয়ার পরে এবার পদ্মফুল তার নিজস্ব সৌন্দর্যের ডালি নিয়ে বাঙালিদের সামনে এসেছে। এছাড়া আছে কর্মচারীদের ডিএ মিটিয়ে দেওয়ার একটা প্রতিশ্রুতি, 45 দিনের মধ্যে পে কমিশন গঠন। সো অল দিস প্রমিসেস আর মিউজিক টু দ্য ইয়ার্স অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ। আর একটা যেটা সবচেয়ে ডিস্টিংগুইশিং ফিচার বলে আমার মনে হয়েছে, সেটা হলো এই যে গোবলয়ের হিন্দুত্বকে বিজেপি এবার বাঙালির হিন্দুত্বের রূপ দেওয়ার চেষ্টা করছে একেবারে গোড়া থেকে। এটা প্রথম আমি বুঝেছিলাম উত্তরবঙ্গে
বেশ কিছু কাল আগে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এসেছিলেন, একটা বড় জনসভা অ্যাড্রেস করতে এসেছিলেন, সেখানে তিনি জয় শ্রীরাম ধ্বনি দেননি, জয় মা কালী বলে শুরু করেছিলেন। এবং মা কালী হয়ে দাঁড়িয়েছে এবার বিজেপির প্রতীক, মা কালী আর মা দুর্গা। নইলে যে গানের পুরোটা অন্তত কয়েক দশক ধরে ভারতবর্ষে কখনো গাওয়া হয়নি, এই রকম ম্যাজিকের মতো করে নরেন্দ্র মোদী সেই বন্দে মাতরম গানটা শুরু থেকে শেষ পর্যন্ত গাওয়াতে সবাইকে বাধ্য করছেন কেন? তার ভিতরে যে দেবীর আরাধনার কথা বলা আছে বঙ্কিম করেছিলেন, তিনিও কিন্তু বাঙালিরই দেবী, দুর্গা। এরপরে যদি গতকালের সংকল্পপত্রের বিবিধ প্রকল্পের নামকরণ দেখেন, দেখবেন কোনোটা বঙ্কিম, কোনোটা রবীন্দ্রনাথ, কোনোটা বিদ্যাসাগর, এছাড়াও আর কি কি আছে আমার মুখস্থ নেই। কিন্তু দেয়ার হ্যাজ বিন এ প্যারাডাইম শিফট, যে ভাই আমাদের মনে করো না যে আমরা শুধু বজরংবলীকেই দেবতা মনে করি আর রামচন্দ্রের ধ্বনি দিই, তা নয়। আমরাও মা কালীর ভক্ত, তোমরা যতটা ততখানি। আমরাও দুর্গার সেবক, তোমরা যতটা ততখানি। অতএব আমরা না বহিরাগত, না অবাঙালি, আমরা তোমাদেরই লোক। যদি বটম লাইন বলে কিছু বলতে হয় তাদের প্রচারের, তাহলে এটাকে অবশ্যই সবচেয়ে বড় দৃষ্টিভঙ্গির পরিবর্তন বলে আমার মনে হয়েছে। 21 সালে কি হয়েছিল মনে আছে আপনাদের? শুধু রামচন্দ্র কেন্দ্রিক আগ্রাসী একটা ধর্মীয় আবেদন রাখার চেষ্টা, এবং তার বদলে এবার সমস্ত হিন্দু সাংস্কৃতিক প্রতীককে ব্যবহার করা হচ্ছে। জয় মা দুর্গা, জয় মা কালী মুখে মুখে ফিরছে বিজেপি নেতাদের। এরপরে যেটা স্ট্র্যাটেজিক্যালি সবচাইতে ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়, 2021 এবং 24-এর ভোটের ফলাফল খুব ভালো করে ছানবিন করে বিজেপি অনেক দিন আগেই যেসব আসনে খুব থিন মার্জিনে তাদের পরাজয় হয়েছিল বা জয় হয়েছিল, সেগুলোর উপর কনসেন্ট্রেট করতে শুরু করেছে আজ থেকে 1 বছর আগে থেকে। অর্থাৎ এবার বিনা যুদ্ধে নাহি দিব সুচগ্র মেদিনী। 77টা আসনে বিজেপি জিতেছিল, আরও বেশ কিছু আসন ছিল যেখানে তাদের পরাজয়ের মার্জিন 1 থেকে 5,000-এর মধ্যে। বিজেপি এবার সেই আসনগুলোকে পাখির চোখ করে ভোটে নেমেছে। সুতরাং আর ভোটের ইস্যুকেও সচেতনভাবে বদলে দিতে চাইছে, যাতে হিন্দু মেরুকরণটা ইতিমধ্যেই অনেকখানি হয়ে গেছে সেটা তারা বুঝেছেন, একদম কমপ্লিটলি হয়ে যায়। সেজন্যই তারা অনুপ্রবেশ, ঘুষপেটিয়া আর এবার বোঝার উপর শাকের হাটির মতো ইউনিফর্ম সিভিল কোডের প্রতিশ্রুতি দিচ্ছেন। আজকে তো দেখলাম বাঁকুড়ার কোনো একটা সভা থেকে অমিত শাহ মানুষের কাছে রায় চাইছেন। আচ্ছা, আপনারা কি বিশ্বাস করেন কারুর 4টে বিয়ে করা উচিত? এখন এর ফল দুরকম হতে পারে। এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে যে সংখ্যালঘু সম্প্রদায় বিভিন্ন জায়গায় নানা কারণে বিচ্ছিন্ন হয়ে পড়ছিল, তাদের মধ্যে আবার একটা কনসলিডেশন হতে পারে। আর সেটা সেই অঙ্কটা যে বিজেপির মাথায় নেই তাও নয়।
সেটা মাথায় রেখেই তারা এই যে 222টা আসন আছে যেখানে মুসলিম ভোট ফলাফলের নির্ণায়ক হয় না, সেখানে হিন্দু কনসলিডেশনটাকে তারা একেবারে উত্তুঙ্গ সীমা পর্যন্ত নিয়ে যেতে চান। সুতরাং তারা মনে করছেন অনুপ্রবেশ, বাংলাদেশি এবং সর্বোপরি এই ইউসিসির প্রস্তাব হয়তো তাদেরকে সেই যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছতে অনেকখানি সাহায্য করবে। দিস ইজ হোয়ার আই হ্যাভ ডাউট, বাট দিস ইজ হোয়াট বিজেপি স্ট্র্যাটেজি ইজ। আর এবার প্রচারের ভাষায় দেখবেন হিন্দি তো আছেই, কিন্তু হিন্দি যারা বলছেন তারাও মাঝে মাঝেই 2-4টে বাংলা সেন্টেন্স ঢুকিয়ে দিচ্ছেন। নরেন্দ্র মোদী যেভাবে প্রতিটি বক্তৃতায় সেখানকার স্থানীয় দেবতার নামটি বাংলায় উচ্চারণ করে তার প্রতি নমস্কার এবং প্রণাম জানিয়ে সভা শুরু করছেন, এতে 21 সালে একেবারে অভাবিত ছিল। সুতরাং আপাতত এই 21-এর শিক্ষা 26-এ প্রয়োগ করার যে দৃষ্টান্তগুলো এখনো পর্যন্ত আমার চোখে পড়েছে, তাই নিয়েই আজকে এই এপিসোড করলাম। কালকে হয়তো আরেকটা জিনিস নিয়ে করব, কি করব সেটা এখনো ভেবে উঠেনি। ভালো থাকবেন, নমস্কার।